আজ আমরা সকলে একত্রিত হয়েছি ইংরেজি ক্যালেন্ডারের 19শে এপ্রিল বাংলা নববর্ষকে উদযাপন করব বলে। 5ই বৈশাখ 1433 বঙ্গাব্দ আমরা ইন্দুবলাই কলাক্ষেত্রে উপস্থিত হয়েছি বর্ষবরণ উৎসব উদযাপিত করব বলে। এই উৎসব আমাদের সকলের কাছে একটি প্রাণবন্ত হয়ে থাকে, সারা বছরকে নানাভাবে আনন্দে ভরিয়ে রাখার জন্য। আমরা সবাই মিলে তাই এই বর্ষবরণ উৎসব বিশেষ করে বাঙালিদের কাছে একটি আকর্ষণীয় অনুষ্ঠান। ইন্দুবলাই কলাক্ষেত্রে কর্ণধার শ্রীযুক্ত অশোক রায় মহাশয় আমাদের সামনে রয়েছেন, যিনি একাধারে একজন চিত্রশিল্পী, গীতিকার, সুরকার এবং সুগায়ক তো বটেই। আমরা ইন্দুবলাই কলাক্ষেত্রে প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছি সকলে মিলে এই বর্ষবরণ উৎসবকে আরও আনন্দমুখরিত করব এই আশা নিয়ে। আমি ইন্দুবলাই কলাক্ষেত্রের কর্ণধার শ্রীযুক্ত অশোক রায় মহাশয়ের কাছে কিছু শুনতে চাই আমরা আজকে যে বর্ষবরণ উৎসব পালন করব সেই প্রসঙ্গে। আমরা এই পয়লা বৈশাখ এটা আমরা পালন করতে পারিনি সেই দিনটা, কারণ সেই দিনটা অনেক জায়গাতে অনেক অনুষ্ঠান হয়। কিন্তু আমার ছোটোবেলা থেকে যে স্মৃতিটা রয়েছে সেটা হচ্ছে, আমি যেহেতু হাজরা মোড়ে যে বাড়িতে থাকতাম বসু সিনেমাটির বিপরীতে, এই বসু সিনেমা হলে পয়লা বৈশাখটা এই বাংলার শিল্পীদের ক্ষেত্রে একটা বিরাট দিন। কারণ সেই দিনে এই বাংলার শ্রেষ্ঠ চলচ্চিত্রের অভিনেতা এবং অভিনেত্রীরা এবং গানের জগতে বিখ্যাত মানুষরা ওই বসু সিনেমানের অডিটোরিয়ামে আসতেন। মন্টু ঘোষ, যিনি সিনেমানের মালিক ছিলেন, তিনি এটা আয়োজন করতেন বছরের পর বছর। এবং সেখানে এই প্রখ্যাত অভিনেতা অভিনেত্রীদের সাথে এই যে প্রখ্যাত গায়ক গায়িকাদের যে মিলন হতো, সেখানে অনেক কিছু অজানা তথ্য আমরা জানতে পারতাম। সেখানে বহু বিখ্যাত শিল্পীদের আমি নিজের চোখে দেখেছি, যেখানে উত্তম কুমার গান গাইছেন, হেমন্ত বেচতে বলছেন, উত্তম থাম, তুই গান করিস না, করলে আমার গান কেউ শুনবে না। এটা নিজের কানেই শুনেছি। এবং মান্না দে এবং আর.ডি. বর্মনের মধ্যে বিভিন্ন কথোপকথন শুনেছি, যেটা শিল্পীরা কতটা সেই সময় কতটা সরল মনে ছিলেন, কতটা রসিক মানুষ ছিলেন সেটা জানতে পারি। এবং ট্যালেন্টের দিক দিয়ে তো তুলনায় নেই সেই সময় যেসব শিল্পীরা ছিলেন, যার জন্য তাকে স্বর্ণযুগ বলা হয়। ঠিক তার পাশেই এই সামনে যার ছবি দেখছেন, বি রায়, উনি হচ্ছেন আপনাদের বাড়িতে দেবসাহিত্য কুটিরের যত বিখ্যাত পাবলিকেশন আছে, রামায়ণ মহাভারত, গীতা, গীত গোবিন্দ, নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা, প্রেমমৃত্যু ঘনাদা, নীরজ গুপ্তের ট্রিনিটি, এর বিখ্যাত বইগুলোর সমস্ত ইলাস্ট্রেশনে বি রায় করতেন। এবং এই বাংলার যে কমার্শিয়াল আর্ট, যেটা আর্ট কলেজে চালু হয়েছে, উনি 1923-তে গভর্নমেন্ট আর্ট কলেজে পার্সি ব্রাউনের গোল্ড মেডেলিস্ট স্টুডেন্ট ছিলেন। এবং ওনার বড় ভাই হচ্ছে যামিনী রায়। অর্থাৎ এই পরিবারটি ঠাকুর পরিবারের সমান্তরাল রায় পরিবার। এবং আমাদের জ্ঞাতি হচ্ছে সত্যজিৎ রায়, এবং সত্যজিৎ রায় হচ্ছে বি রায়েরই ছাত্র। মানে উনি যে সত্যজিৎ যে ইলাস্ট্রেশন করেছেন বিভিন্ন গল্পে, নিজের গল্পে, সেটা বাবার ছাত্র হিসেবেই করেছেন। সেটা এতটাই গুরুত্বপূর্ণ যে দুজন বিশ্ববিখ্যাত মানুষ এই পরিবার থেকে বেরিয়েছেন, সত্যজিৎ রায় এবং যামিনী রায়। দুজন বাংলার শ্রেষ্ঠ মানুষ বেরিয়েছে অলঙ্করণ শিল্প বা কমার্শিয়াল আর্টে। আমার বাবা বি রায়,
তিনি বড়াই বন্ধু রায় নামে কেউ চেনে না, বীরা নামে ছিলেন, আর এই সুকুমার রায়। আমি যে আপনার চেষ্টা করছি, আমি খুব সামান্য মানুষ, যদিও চিত্রশিল্পী আমার সারা পৃথিবীতে আমার পরিচিতি রয়েছে ছবি আঁকার ক্ষেত্রে, আর গানের জগতেও আমি ভালো রকমের যুক্ত ছিলাম। আমি দেবব্রত বিশ্বের ছাত্র এবং হেমাঙ্গ বিশ্বের সাথে দীর্ঘদিন আমি যুক্ত ছিলাম, আর প্রথম মুখোপাধ্যায়ের সাথে ভালোভাবে যুক্ত ছিলাম। যেমন আমি বাংলা গান নামে বিখ্যাত গানটি লেখাটা আমার সুরটা প্রতিবার, এরকম বহু গান আমি সুর দিয়েছি বা কথা দিয়েছি, এবং সৌভাগ্য হয়েছে শরীর চতুর্থী আমার বহু বিখ্যাত মানুষকে আমার গান শোনান, আমার কম্পোজিশন শোনান। এদের স্মৃতিতেই আমার সামান্য স্বপ্ন নিয়ে এই বাড়িটা তৈরি করেছি। এখানে 6টা অর্টরে আমার হচ্ছে 6টা হল আছে বাড়িতে, 2 ফ্লোরে আমি থাকি, বাকি 6টা ফ্লোরের মধ্যে 2টো ফ্লোর আমার ছবি আঁকা স্টুডিও, 4টে ফ্লোর, এইরকম 4টে ফ্লোরে আর কি আমাদের বিভিন্ন ছবির এক্সিবিশন থেকে গানের অনুষ্ঠান, কবিতার অনুষ্ঠান, চিত্রাঙ্কন এগুলো হয়। অর্থাৎ সংস্কৃতিকে আমার বাবা যেভাবে প্রেরণা জুগিয়েছে, যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে, শিবরাম চক্রবর্তীর লেখা বলে ইন্দু বা ইন্দুকে বোন হিসেবে পাবেন, সেটা আমারই মা ইন্দু লেখা হয় পাশেই ছবিটা। এবং আমাদের বাড়িতে শিবরাম আসতেন, বাবার কাছে 5 টাকা নিয়ে কালীঘাট বাজারে বাজার করতেন, মার সাথে বসে রান্না করতেন। এই যে মানুষগুলোকে আমাদের বাড়িতে তারাশঙ্কর, বনফুল, নারায়ণগঞ্জ প্রেমিতে সব ওই বাড়িতে আসে, যে ঠিক তার বিপরীত বসু সিনেমার কথা বললাম, তার উল্টো দিকে বাড়িটাতে এই বিখ্যাত মানুষরা আসতেন। আমার সৌভাগ্য যে বাংলার শ্রেষ্ঠ সংস্কৃত জগতের মানুষদের আমি ছোটবেলা থেকে দেখেছি, এবং দেখি তারা কত অহংকারবিহীন মানুষ ছিলেন, মাটিতে পা রেখে চলতেন। ছোট্ট উদাহরণ দিই, যে নর্দমা বন্ধ হয়ে গেছে, জামাতার আসছে না, বাবা চেষ্টা করছেন খুলতে, তারা শঙ্করের মতো মানুষের বাবাকে সে সাহায্য করছে তার নর্দমা পরিষ্কার করতে। এই যে মানুষগুলো আজকের দিনে এই কেন বলা দরকার, আজকের দিনে মানুষের খুব ক্ষুদ্র প্রতিভা নিয়ে তারা একটা গগনচুম্বী অহংকারে ফেটে পড়ে, কিন্তু তখনকার মানুষরা বিশাল প্রতিভা নিয়েও অহংকারী ছিলেন না, একেবারে ছিলেন না। সেই সব মানুষদের একদম কাছ থেকে দেখেছি। দুর্লভ শিশু মানুষ। কিছুদিন আগে সঞ্জীব চট্টোপাধ্যায় যিনি মারা গেলেন, হাস্যরথ, আনন্দবাজারে চাকরি করতেন, তার সাথে আনন্দবাজারে আমি প্রায় আড্ডা মারতাম। উনি বহুবার বলেছেন শিবরামের আমি পাতাও ছুঁতে পারিনি। শিবরাম হাস্যরসের পৃথিবীর শ্রেষ্ঠ রসিক মানুষ ছিলেন, অথচ তার একাডেমিক বিদ্যে বলে কিছুই ছিল না, ক্লাস 8 পর্যন্ত করে ওরা পড়াশোনা করেছে। নজরুলও সেরকম একাডেমিক বিদ্যে কিছুই ছিল না, কিন্তু এরা প্রতিভার ক্ষেত্রে এত বড় মাপের মানুষ ছিলেন। আর একটা ছোট ঘটনা উল্লেখ করি, আপনার ওয়েলিংটন স্কোয়ারে যে 33 ওয়েলিংটন স্কোয়ার, এটা যতন মানে এটা বিধানচন্দ্রের বাড়ি ছিল, আর 37 ওয়েলিংটন স্কোয়ার প্রতাপচন্দ্রের বাড়ি ছিল। এই প্রতাপচন্দ্রের কাছ থেকে আমি বাবার সঙ্গে অনেক অতীত জানতে পেরেছি, কেন আমি তো অনেক পরে মানে জন্মেছি, কিন্তু ওই 37 ওয়েলিংটন স্কোয়ার ওই বাড়িটা ছিল বাংলার সাহিত্যের শ্রেষ্ঠ মানুষদের মেজ বাড়ি ছিল, যেখানে বসে প্রেমিকদের ঘনাদা লিখেছেন। হ্যাঁ, ওই বাড়িতে প্রতাপচন্দ্র আমাকে বলছেন, আমার বেনারসে একটা ছবি এক্সিবিশন হয়েছে, মানে ওখানকার বিএইচইউ করেছে, বেনারস ইউনিভার্সিটি করেছিল। আমি যখন ফিরে আসছি তখন স্টেশনে দেখি প্রতাপচন্দ্র তার স্ত্রীকে নিয়ে 9টা ট্রাঙ্ক নিয়ে বসে রয়েছে। তার আগেই উনি এডুকেশন মিনিস্টার ছিলেন চন্দ্রগঞ্জ থেকে। তা আমি হয়তো জিজ্ঞেস করলাম, স্যার আপনি এখানে বসে কী ব্যাপার? বলে আমি তো কলকাতা ফিরবো, আমি খবর নিয়ে জানলাম যে আমিও তখন এক্সিবিশন থেকে ফিরছি, আমাকে নিজের স্টুডেন্টসি অফ করতে এসেছে। তার দুন এক্সপ্রেস 9 ঘন্টা লেট, তো উনি বলাতে ওর মাথায় হাত দিয়ে বসলেন। তখন স্টুডেন্টদের বললেন যে তুমি যে কোনো লোকাল ট্রেন ধরে ওনাকে মোগলসরাই নিয়ে চলো। তো ওই অত মালপত্র নিয়ে মোগলসরাই ওরা নিয়ে এলো। তা সৌভাগ্যবশত টিটিকে রিকোয়েস্ট করলাম যে ওনার পরিচয় দিলাম, তখন টিটি জ্ঞান করাতে ওনার রিজার্ভেশন করে দিল। আর আমি যেহেতু রেলের মানে ক্যাগের সিনিয়র অফিসার ছিলাম, তার রেলের মেটাল পাস ছিল, সুতরাং আমি যে কোনো ট্রেনে যখন তখন উঠতে পারতাম, সুতরাং প্রবলেম নেই। এবার উঠে দেখে উনি স্কেচ করছেন, তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি ছবি আঁকতে পারেন? বলে হ্যাঁ নিশ্চয়ই। এবার তখন জিজ্ঞেস করলাম তুমি কী করতে এসেছো? তখন আমি এর পরিচয় দিয়ে বললাম আমার ছবির এক্সিবিশন হচ্ছে। তখন স্বামী স্ত্রী দুজনে লাফিয়ে উঠে বলে, আরে তোমার বাবাই তো আমাদের বিয়ে দিয়েছেন, তুমি যখন আমাদের বাড়িতে এসো তাহলে তোমার বাবার সম্বন্ধে আমার অনেক কিছু জানতে পারবে। সেই ওনার বাড়িতে গিয়ে আমি বাবার সম্বন্ধে অতীতগুলো জানতে পারি। এই যে সত্যজিৎ রায় যে অনেক মানে বাবার যে তাকে বাবার কাছে এসেছিলেন, যখন শান্তিনিকেতন পাস আউট করলেন, করে যে ডিজিটাল এজেন্সিতে জয়েন করলেন, তখন তুমি এবিসিডি জানতেন, কমার্শিয়াল আর্টের।
তার বাবা যখন কমার্শিয়াল আর্টটাকে তৈরি করছেন তখন উনি এসেছিলেন এবং ওনার কাছে দীর্ঘদিন শিক্ষালাভ করেছেন। এই অনেক তথ্য জানবেন। যাই হোক, আজকে আপনাদের মধ্যে গুণী মানুষ এসেছেন। আমি এই সব ধরনের শিল্পকলাকে আমি সম্মান দিই, শিল্পীদের সম্মান দিই। এটাই আমার বাবাও করে গেছেন, আমিও চেষ্টা করি সেটা করতে। আজকে আমাদের নববর্ষের অনুষ্ঠানে আমরা যারা শিল্পরসিক মানুষ এক জায়গায় এসেছি। তা প্রথমে যে কর্পোরেট চ্যাটার্জি গ্রুপটা প্রথমে এসে তোমরা অনুষ্ঠান দিয়ে শুরু করো। এসো। মানে আমার শুধু একটা অনুরোধ শিল্পীদের, যে আপনারা একটু এই যে শুনে নিজেদের মধ্যে শিল্পী সত্তাটাকে একটু জাগিয়ে দেওয়ার চেষ্টা করুন, কেন সেটা আজকে হারিয়ে গেছে। আজকে মানুষ শিল্পী মানসিকতা থেকে সম্পূর্ণভাবে, কেন রামকিঙ্কর বেজের কথা বলছি, কত বড় মাপের শিল্পী ছিলেন, কত সাধারণ মানুষ ছিলেন, এগুলো আমাদের কাছে শিক্ষণীয়। কিছুটাও যদি আমরা যদি ওনার মানসিকতাটা অর্জন করতে পারি, তাহলে আমাদের মনে হয় আমরা যেটুকু শিল্প চর্চা করছি, আমরা যেটুকু সাধারণ প্রতিভা নিয়ে করছি, সেটা অন্তত শিল্পীর মানসিকতাটা কিছু অর্জন করতে পারে। এটাই বলা। অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ, খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাই ইন্দুবালাই কলাক্ষেত্রের কর্ণধার শ্রী অশোক রায় মহাশয়ের কাছ থেকে এই সুন্দর বক্তব্য শুনে আমরা আপ্লুত। এবার ইন্দুবালাই কলাক্ষেত্রের বর্ষবরণ উৎসব শুরু হতে চলেছে। তোমরা কিছু কিছু ওদিকে চলে যাও। হ্যাঁ, এগুলো নাও, নিয়ে কি তারা অ্যারেঞ্জ করে, তাছাড়া আর নয়। শুরু হচ্ছে ইন্দুবালাই কলাক্ষেত্রের বর্ষবরণ উৎসব। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য। যে যার ব্যক্তিগত অত্যন্ত প্রয়োজনীয় কাজগুলি ফেলে রেখেই চলে এসছে ইন্দুবালাই কলাক্ষেত্রের প্রেক্ষাগৃহে। শুরু হচ্ছে ইন্দুবালাই কলাক্ষেত্রের বর্ষবরণ উৎসবের প্রথম অনুষ্ঠান। আপনাদের অর্গানাইজেশনের নাম জোরে বলে দেবেন। আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে বিহঙ্গ। বিহঙ্গ বিহঙ্গ বাহ। বিহঙ্গ পরিবেশন করছে ইন্দুবালাই কলাক্ষেত্রের প্রথম অনুষ্ঠান বর্ষবরণ 1433 বৈশাখী উৎসব। শুরু হচ্ছে পুরাতনকে বিদায় জানিয়ে নূতনকে সাদর আহ্বান জানাই এই বর্ষবরণ উৎসবে। গানের মাধ্যমে তাকে আমরা বরণ করছি, আমাদের বিহঙ্গের ভাই বোনেরা। রবীন্দ্রসঙ্গীত পূজা পর্যায়। হ্যালো, আমরা কবিগুরুর গান দিয়ে আমাদের প্রথম নিবেদন। আসলে গঙ্গা জলে গঙ্গা প্রচুর বদনে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নিয়ে বেঁধেছো এই মেলা, আমার হৃদয় চলছে রাশে খেলা, আমায় নিয়ে বেঁধেছো এই মেলা, আমার হৃদয় চলছে রাশে খেলা, মোর
বাহ, অপূর্ব, প্রাণটা জুড়িয়ে গেল। আমাদের দ্বিতীয় নিবেদন জোরে কথা পরিবেশন মজুমদার এবং সুরুচির শ্রদ্ধেয় হিমন্ত মুখোপাধ্যায়ের একটি আদরের গান। Yeah.
তুমি পরায়ে ও পরাণ ও শিবন কেন এই মন মোর রাঙায়ে জানি না জানি না আমার ঘুম কেন ভাঙালে ও পরাণ ও শিবন। দারুণ দারুণ। বৈশাখী উৎসব জমে উঠেছে। ধন্যবাদ ইয়ঙ্গ গ্রুপ সুন্দর আচ্ছা, এখানে বলছি যে অনুষ্ঠান করে এখানে কিন্তু কিছুক্ষণ থাকতে হয় অন্য শিল্পীদের গান শোনার জন্য বা পারফরমেন্স করার জন্য, কেমন? আর পারফর্ম করে চলে যাওয়া যায়। এরপরে কার নাম আছে? শিল্পা এসো। এবার শিল্পা সেই গুপ্তর কার নাম আছে? শিল্পীরা নিজস্ব নাম একটু জোরে বলে দিলে সমস্ত শ্রোতা দর্শক বন্ধু শুনতে পাবে। আপনাদের নিজস্ব নাম অনুষ্ঠান শুরু করার আগে অবশ্যই বলবেন। শুরু হচ্ছে ইন্দুবলাই কলাক্ষেত্রের বর্ষবরণ উৎসবের দ্বিতীয় পরিবেশনা। নমস্কার, শুভ বিকাল বলবো, শুভ সন্ধ্যা এখনো হয়নি। উপস্থিত সকলকে জানাই আবার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আমার গুরুজনদের জানাই আমি আমার সশ্রদ্ধ প্রণাম। আমি আজকে একটি আধুনিক গান পরিবেশন করবো, শিল্পী সাময়িক গান। চেষ্টা করছি, বলবই না আমি চেষ্টা করছি, জানি না কতটা পারবো।
ফুলটা এত গান গায় ও সাধারণত আসেই না। খুব সুন্দর হয়েছে দিদি, খুব সুন্দর। চলছে হিন্দু বলাই কলাক্ষেত্রের বৈশাখী বর্ষবরণ উৎসব 1433 বঙ্গাব্দকে স্বাগত জানাই। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে বর্ষবরণ উৎসবের পরবর্তী পরিবেশনা আগ্রহ ভরে উপভোগ করার জন্য। এবার ছবি দেখে আপনাদের সামনে আমরা সুরগীতির তরফ থেকে দুটি গান গাইব। প্রথমটি পূজা পর্যায় রবীন্দ্রসঙ্গীত এবং দ্বিতীয়টি সুবীর সেনের গান ওই উজ্জ্বলনী। পরিবেশনায় সুরবিধি।
সম্মুখে থাকি সুধা যদি করে দান তোমার উদার আখি তুমি শোনো যদি গান আমার সম্মুখে থাকি সুধা যদি করে দান তোমার উদার আখি তুমি যদি সুখ পায়ে রাখো করো স্নেহ ভরে তুমি যদি সুখ পায়ে রাখো করো স্নেহ ভরে তুমি যদি সুখ ভোগে দম্ভ করো তুমি দেব মোরে কথা তুমি দেব মোরে সুর প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর তুমি দেব মোরে কথা তুমি দেব মোরে সুর ওই উজ্জ্বল দিন যাতে স্বপ্ন রঙিন উঠে আয় রে রাবণ বয়ে যায় রে মিলন দিন ওই যে তুলে ওই উজ্জ্বল দিন যাতে স্বপ্ন রঙিন উঠে আয় রে রাবণ বয়ে যায় রে মিলন দিন ওই যে তুলে সুরে সুরে বাজে গুরু গুরু ও গানে গানে পথ চলা শুরু বাজে সুরে সুরে বাজে গুরু গুরু ও গানে গানে পথ চলা শুরু আজ অন্তর অন্তরে প্রান্তর প্রান্তর কণ্ঠে চড়াবো এই গান ছুটে আয় রে রাবণ বই যায় রে মিলন দিন ওই যে তুলেছে গান শোনো আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আয় মুক্ত আলোর বন্যা আয় শক্তি জাগায় আয় শান্তি জাগায় এই শ্যামলী ধরণী হবে কন্যা আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আয় মুক্ত আলোর বন্যা আয় শক্তি জাগায় আয় শান্তি জাগায় এই শ্যামলী ধরণী হবে কন্যা ওই আকাশে বাতাসে দোলা লাগলো আজীবনে জোয়ার বুঝি জাগলো ওই আকাশে বাতাসে দোলা লাগলো আজীবনে জোয়ার বুঝি জাগলো চলো উল্লাসে উল্লাম উল্লাসে চন্দ্রে জাগাবো এই গান চলে আয় রে রাবণ বয়ে যায় রে মিলন দিন ওই যে তুলেছে গান শোনো চলো দিন তাকে স্বপ্ন রঙিন ছুটে আয় রে রাবণ বয়ে যায় রে মিলন ছুটে আয় রে রাবণ বয়ে যায় রে মিলন ওই যে তুলেছে গান শোনো
কথা এখানে বলতে চাই। আমি অ্যাকচুয়ালি খুব অসুস্থ 3 মাস ধরে। তা আজকে আমার এখানে আসার একমাত্র উদ্দেশ্য, অশোকদা আমাকে প্রচণ্ডভাবে এনকারেজ করছেন যে তুমি গান বাজনা বন্ধ করো না, তুমি গান বাজনা করো। প্রতিদিনই আমাকে বলতে গেলে উনি আমাকে রিকোয়েস্ট করছেন যে তুমি এখানে গান বাজনায় ফিরে এসো। আজকে অশোকদাকে আমার তরফ থেকে প্রচণ্ড ধন্যবাদ জানাচ্ছি যে আজকে অশোকদা আমাকে এনকারেজ করছে বলে আমি অসুস্থ শরীর নিয়ে আজকে এখানে এসেছি। অসংখ্য ধন্যবাদ। আমি জীবনে শিল্পী হতে গেলে প্রচন্ড লড়াকু হতে হয়, প্রচন্ড সংগ্রামী হতে হয়। এটা কিন্তু একটা আমার দেখা, যত শিল্পীকে আমি দেখেছি তারা ঠিক কাটা কই মাছ যেমন বেঁচে থাকে, শিল্পীরা ওইভাবে কেটে দিলেও বেঁচে থাকে, এরকমই তাদের প্রাণ শক্তি। আর সেটাই হওয়া উচিত। কারণ গত বছর জুন মাসে যখন প্রায় 20 দিন আমি হসপিটালে ছিলাম এবং আমাকে ডক্টর ভুল ডায়াগনোসিস করেছিল যে আমার প্রস্টেট ক্যান্সার হয়েছে, এবং সেই করে আমার মানসিকতা ভেঙে দিয়ে আমার 18 কিলো ওজন কমিয়ে দিয়েছিল। তখন যে কীভাবে অসুস্থ হয়েছিলাম এবং চলাফেরার ক্ষমতা ছিল না। তারপর প্রথম আমি বিজয় দুর্গা পুজো উপলক্ষে বিভিন্ন ফাংশন যখন করতে শুরু করলাম, ওই যোগার শরীরে শুধু মনের জন্য করছিলাম, শুধু মনের জন্য। এই আজকে যেটা দেখবেন এটা ঠিক আছে, শিল্পীরা কোনো হারে না, শিল্পীরা সবসময় দেখে। মিউজিক একটা থেরাপি, একটা চিকিৎসা, এটা যার আমি বারবারই বলতে চাইছি, যে কোনো শিল্পকলাটা একটা ডাক্তার যেমন ওষুধপত্র দেয় না, এটা একটা চিকিৎসা। মন যদি আপনার জোরাল হয়, শক্তিশালী হয়, শরীর যত দুর্বল হোক না কেন, আপনি মনের জোরে আবার রিভাইভ করবেন। আমি যখন হসপিটাল ভর্তি ছিলাম, তারপর উত্তর দিকে এক ভদ্র বেঁচেছিল, তার এমন অবস্থা হচ্ছে নিজের স্ত্রীকে বলতে চিনতে পারছে না। সেই ভদ্র 92 বছর বয়স, তিনি কণিকা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র ছিলেন, ছাত্রীদল থেকে এমইউজ করেছেন। সেই ভদ্র সারা রাত ধরে পুষ্পবনের পুষ্প নাই আছে অন্তরে এই গানটা মানে মরতে মরতে গেয়ে যাচ্ছে, তারপর মরেই গেল। অর্থাৎ মারা যেতে যেতেও এই গান গাইছেন চিৎকার করে করে, পুষ্পবনে পুষ্প নাই আছে আমার অন্তরে। এই হচ্ছে শিল্পী, সেটা নিজের চোখে দেখে। শুরু হচ্ছে ইন্দুবালাই কলাক্ষেত্রের বর্ষবরণের পরবর্তী নিবেদন। আমি একটা শ্যামল নৃত্যে এক্ষুনি একজন গানটা করে গেল, বাট আমিও একই গানই করবো। শ্যামল নৃত্যে একটা গান করছে, নিজের নাম এমনি করে থাকবে না। নিজের নাম আমি রুবি রায়, আমি একটি শ্যামল নৃত্যে গান করছি। মনে পড়ে রুবি রায়। নিবেদনে শ্রীযুক্তা রুবি রায়। তুমি কি এমনি করে থাকবে দূরে, আমার মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে, আমার মন মানে না কেন যে ধরা না দিয়ে
বলে আমার মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে তুমি কি এমনি করে থাকবে বলে এখনো রাত্রি বলে এই মনের দীপ জ্বলে যেন গাই সারা বাড়ি তুমি কি আসবে বলে এখনো রাত্রি বলে এই মনের দীপ জ্বলে যেন গাই সারা বাড়ি তুমি কি আসবে বলে বুঝি না এ কি খেলা ভেঙে যায় ফুলো মেলা বুঝি না এ কি খেলা ভেঙে যায় ফুলো মেলা ভোলা গুনগুনি আসে না ওরে তুমি কি করে থাকবে চলে আমার মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে তুমি কি করে থাকবে চলে তুমি কি করে থাকবে চলে তুমি কি করে থাকবে চলে বাহ! শিল্পী রুবি রায়ের কণ্ঠে শুনলাম একটি আধুনিক গান, বর্ষবরণ উৎসব 1433 বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে ইন্দুবলাই কলাক্ষেত্রের প্রেক্ষাগৃহে চলছে বৈশাখী বর্ষবরণ উৎসব 1433। সবাই আন্তরিকভাবে পার্টিসিপেট করছে, যে যার নিজস্ব দক্ষতায় আমরা সবাই উপভোগ করছি। আমি বাংলা পুরাতনী বা গজল এই ধরনের গান বেশ কিছু তৈরি করেছিলাম, কম্পোজিশন সেরকম একটা আপনাদের শোনাচ্ছি। শিল্পী অশোক রায় মহাশয়ের কণ্ঠে এবার আমরা শুনব বর্ষবরণ উৎসব 1433 ইন্দুবলাই কলাক্ষেত্রের কর্ণধার শ্রী অশোক রায়। স্বপ্ন রঙিন করে নয়নের পাতে সুরের সাথে সুরের সাথে
পরিবেশটা একদম পাল্টে গেল। অপূর্ব অপূর্ব। আমার সৌভাগ্য জীবনে অনেক বড় বড় শিল্পী শরীর চৌধুরী, দেবব্রত বিশ্বাস, অনেক মানুষকে হিমাঙ্গতার কাছে শিখিয়েছি, অনেক শুনিয়েছি। আমার গণসঙ্গীতে আমার সব থেকে বেশি রচনা হয়েছে এবং রাস্তাঘাটের যে বহু গণসঙ্গীত মানুষ গায় তার অনেকগুলো গানই আমার নিজস্ব। আর প্রত্যুত্তার সাথে আমি নিজে অনেক গানই তৈরি করেছি, যেমন আমি বাংলা গানটা লেখাটা আমার প্রত্যুত্তার সঙ্গে করা। বহু গানের সাথে আমি যুক্ত। আমি অজিত পান্ডে, তারপর হয়তো সুনীল তাক্তারাজ, এরা আমরা একসাথেই রাস্তা রাস্তা গান গাইতাম। এরা গণসঙ্গীতে বিখ্যাত মানুষ।
কথায় মন ভরে যায় রাত কাটে না শুনো কথায় মন ভরে যায় রাত কাটে না শুনো হাওয়ায় চোখের স্বপ্ন তুমি প্রাণটা জুড়িয়ে গেল। শিল্পী অশোক রায় মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। ছবিতে বিক্রি হয় আমার ছবি, কিন্তু জামিনের ছবি যেমন নিজস্বতা রয়েছে, আমার ছবি সারা পৃথিবীর শিল্পীরা আমার নিজস্বতার জন্য এত মূল্য দেয়, এত সম্মান দেয়। যদি কোনোদিন আমার এক্সিবিশনে হয় ইনভাইট করবো। আমি কলকাতার বাইরে তো অনেক হয়, কলকাতার মধ্যে আমার প্রচুর এক্সিবিশন যারা তো আসবে। আর আমার এক্সিবিশন হওয়া মানে সেখানে সব দল শিল্পীদের সেখানে গান টান সবই হবে। আমি যখন বম্বেতে করেছি জাহাঙ্গীর বিখ্যাত গ্যালারি ছিল, অমর বালিকার অভিনয় করেছেন। আমার এক্সিবিশনে ওনাকে ইনভাইট করেছিল, উনি অভিনয় করেছেন। উনি চিতা বালিকার ওনার মেয়ে নামটা ভুলে গেছে, ওরা মারাঠিতে করলো, তারপরে বিভিন্ন আঙ্গিকে নানান নিষ্ঠাবান সাধনার গুণে আবৃত শিল্পী অশোক রায় মহাশয়ের
সুরেলা কণ্ঠস্বর ইন্দুবলাই কলাক্ষেত্র পরিবারের প্রেক্ষাগৃহে উপস্থিত সকল সদস্যবৃন্দকে ও শুভানুধ্যায়ীদের বর্ষবরণের মনোমুগ্ধকর বৈশাখী সাংগীতিক সন্ধ্যায় অপূর্ব এক সুরমূর্ছনার আন্তরিক আলিঙ্গনে হৃদয় স্পর্শ করল, যা আমাদের সংবেদনশীল মননে চিরদিনের স্মৃতি বিজড়িত হয়ে থাকবে। শিল্পী অশোক রায় মহাশয়কে সকলের পক্ষ থেকে জানালাম বিনম্র শৈল্পিক শ্রদ্ধা। ইন্দুবলাই কলাক্ষেত্র আয়োজিত বৈশাখী বর্ষবরণ উৎসবের প্রথম পর্বের প্রাণোচ্ছল উপস্থাপনটি এখানেই শেষ হলো। উপরে লিখিত আমার ইউটিউব চ্যানেলটির সঙ্গে থেকে পর্যায়ক্রমে প্রাণ ভরে উপভোগ করতে থাকুন পরবর্তী আকর্ষণীয় ও প্রাণবন্ত প্রতিটি উপস্থাপন শেষ পর্যন্ত। সুস্থ শরীরে সকলকে ভালোবেসে জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দে থাকুন। আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিবাদন সহযোগে আপনাদের সকলের ভালোবাসার চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জি। ধন্যবাদ।